সৌদি আরবে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা, কুয়েত আমিরাতে সামরিক ঘাঁটিতেও আঘাত, বড় পরিসরে আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের, প্রয়োজনে স্থল অভিযান। হরমুজ প্রণালী বন্ধ আর জ্বালানি স্থাপনায় ইরানের হামলায় তেল গ্যাসের বাজারে অস্থিরতা, অপরিশোধিত জ্বালানির দাম বেড়েছে 13%, এলএনজি পরিবহনের জাহাজ ভাড়া 45% বাড়তি। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় জানতে চান হাইকোর্ট, সংবিধান সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়েও রুল জারি। ঈদযাত্রায় আগাম টিকিট বিক্রি শুরু, বাস কাউন্টারে দীর্ঘ লাইন, নির্ধারিত দিনের টিকিট না পাওয়ার অভিযোগ, ট্রেনের শতভাগই অনলাইনে, স্কেজুল বিপর্যয় ঠেকাতে প্রস্তুতি। এবং সীমান্ত থেকে অভিনব কায়দায় ঢুকছে মাদক, মিনি কাভার্ড ভ্যানের সিলিংয়ের বিশেষ চেম্বারে আনা হয় ঢাকায়, জরুরি সেবার পরিচয়ে পুলিশকে ফাঁকি, গ্রেফতার 2। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। শুরুতেই আমরা গণভোট অধ্যাদেশ জুলাই সনদ প্রসঙ্গে আপনাদেরকে জানাবো। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আসিফ মোহাম্মদ সিয়াম। জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ এই দুটি বিষয় কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে আজ হাইকোর্ট একটি রুল জারি করেছেন। এই মূলত সরকার, নির্বাচন কমিশন এবং আইন পরিষদকে এখানে বিবাদী করে দুজন আইনজীবী আলাদা দুটি রিট করেন হাইকোর্টে, এবং সেই রিটের প্রেক্ষিতে গতকাল শুনানি অনুষ্ঠিত হয়। যে শুনানিতে মূলত যেই বিষয়টি ছিল সেটি হচ্ছে যে জুলাই সনদ যখন বাস্তবায়িত হয় এবং পরবর্তীতে এর প্রেক্ষিতে যখন গণভোট অনুষ্ঠিত হয়, এই দুটি বিষয়ে রাষ্ট্রপতির আদেশের প্রেক্ষিতে অনুষ্ঠিত হয়, যেখানে আইনজীবীরা জানান যে এই রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংবিধান সংস্কারের কোনো ধরনের বিধান সংবিধানে নেই, এবং যে কারণে এই পুরো বিষয়টাকে তারা অবৈধ দাবি করে তারা এখানে রিট করেন। সেই প্রেক্ষিতে আজ হাইকোর্ট একটি রুল জারি করেছেন, এবং তখন রিট পক্ষে যারা আইনজীবী ছিলেন তারা বলেন যে এই রাষ্ট্রপতির আদেশের প্রেক্ষিতে যেই দুটি বিষয় অনুষ্ঠিত হয় সেই দুটি বিষয়কে তারা অবৈধ দাবি করেন, এবং তারা একই সাথে বলেন যেহেতু গণভোট অধ্যাদেশ নিয়ে প্রশ্ন ওঠে, সেই প্রেক্ষিতে সংসদ সদস্যদের একটি অংশ যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যে শপথ নিয়েছিলেন সেই শপথটিও তাহলে অবৈধ ঘোষণা করার সুযোগ রয়েছে। তো সেই প্রেক্ষিতে রিটের বিপক্ষে যারা আইনজীবী ছিলেন তারা তখন প্রশ্ন তোলেন যে যদি গণভোট নিয়ে প্রশ্ন তোলা হয় তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে একই সাথে গণভোটের সময় যে অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন নিয়েও তাহলে কেন প্রশ্ন উঠতে পারে, এই বিষয়ে তারা একটি যুক্তি দাঁড় করান। কিন্তু রিটের পক্ষের আইনজীবীরা তখন বলেন তারা শুধুমাত্র গণভোট নিয়ে প্রশ্ন তুলেছেন, জাতীয় নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে, জাতীয় সংবিধান নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এবং রিটের পক্ষের আইনজীবীরা এও বলেন যে জুলাই সনদের মাধ্যমে বর্তমানে যে সংসদকে বাধ্য করা হচ্ছিল যে তারা নির্দিষ্ট কিছু সংস্কার যেন বাস্তবায়িত করেন, কিন্তু এখন সংসদ তার নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন, অধিবেশনে তারা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন যে কোন দেশের আপামর আইন সার্বিক পরিস্থিতি অনুযায়ী যে বিষয়গুলো প্রয়োজন সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নিয়ে সংবিধানে কোনো সংস্কার প্রয়োজন পড়লে তখন সংসদ সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবং সেই প্রেক্ষিতে যখন সাংবাদিকেরা তাদেরকে প্রশ্ন করেন যে ডেপুটি স্পিকার, দেখা গেছে যে জুলাই সনদ অনুযায়ী এখানে ডেপুটি স্পিকার বিরোধী দলের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে, সেই বিষয়েও তখন রিটের পক্ষের আইনজীবীরা বলেন যে যেহেতু রাজনৈতিকভাবে যদি সিদ্ধান্ত নেন তাহলে সরকারের এটা পরিপূর্ণ এখতিয়ার আছে যে তারা চাইলে এই বিষয়টা তারা অনুসরণ করতেই পারেন। কিন্তু রিটের বিপক্ষের আইনজীবীরা তারা বলছেন যে একদিকে যখন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার আহ্বান করা হচ্ছে, একই সাথে আবার আদালতে এই বিষয়টা নিয়ে যখন প্রশ্ন তোলা হচ্ছে, তারা এই পুরো প্রক্রিয়াটি নিয়ে তারা প্রশ্ন তোলেন। এবং তারা রিটের বিপক্ষের আইনজীবীরা তখন বলেন যে যদি গণভোট এবং জুলাই সনদকে নিয়ে প্রশ্ন তোলা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তার সময়কার যাবতীয় অধ্যাদেশ এবং
তখন যে তার অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনও তাহলে কেন অবৈধ নয়, এই প্রশ্নটি তখন রিটের বিপক্ষের আইনজীবীরা তখন তারা তোলেন। কিন্তু উভয় পক্ষের যখন পাল্টাপাল্টি যুক্তিতে এবং শুনানি অনুষ্ঠিত হয়, সেই শুনানিতে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ পরে এই রুল জারি করেন যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় তা সেই বিষয়ে রুল জারি করেন। তো এই বিষয়ে রিটের বিপক্ষের আইনজীবীরা এও প্রশ্ন তোলেন যে এখানে দলীয়ভাবে কোনো ধরনের সিদ্ধান্ত এখানে কেন নেওয়া হয়নি। এখানে তারা একটি দলকে এখানে প্রশ্নবিদ্ধ করেন, যদিও এখানে সাধারণ আইনজীবীরাই এখানে রিট করেছিলেন। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। হাইকোর্ট থেকে সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। এবার ইরান প্রসঙ্গ। মার্কিন আগ্রাসনে সর্বোচ্চ নেতা নিহতের প্রতিশোধে মরিয়া ইরান। সৌদি আরবে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রয়েছে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। এদিকে ইরানে আরও বড় আকারে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 700। উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামনির হত্যার প্রতিবাদে অঞ্চল জুড়ে আক্রমণ অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে সৌদি আরবে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা চালায় ইরান। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কাতার, কুয়েত, বাহরাইন, আমিরাতেও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনারা। দুবাইয়ে অস্ট্রেলিয়ার সেনাদের লক্ষ্য করেও আক্রমণ চালানো হয়েছে। ইরানেও অব্যাহত রয়েছে হামলা। একের পর এক স্থাপনায় গোলাবর্ষণ করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটির স্কুল ও হাসপাতালে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমাদের আগ্রাসনের মুখে ইরান আত্মসমর্পণ কিংবা নীরব থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরান প্রতিবেশী দেশে আক্রমণ করছে না, শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা প্রতিবেশী দেশগুলোর মুখোমুখি নই, সেই সব দেশের ভূখণ্ডে অবস্থানরত মার্কিন বাহিনীর সঙ্গে লড়াই করছি। আমরা একই সঙ্গে মোকাবেলা করছি সেই মার্কিনী ও ইসরায়েলিদের যারা দিনরাত নানান উপায়ে আমাদের উপর হামলা চালাচ্ছে। এদিকে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ভবিষ্যতে ইরানে স্থল অভিযানের জন্য সেনা পাঠানো হতে পারে বলেও জানান ট্রাম্প। সে সঙ্গে উপসাগরীয় দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা মার্কিন জনগণের জন্য যে হুমকি তৈরি করেছে তা ধ্বংস করার জন্য আমরা অভিযান চালিয়ে যাব। আমরা 4 থেকে 5 সপ্তাহের পূর্বাভাস দিয়েছিলাম, তবে এর চেয়ে বেশি লড়াই করে যাওয়ার সক্ষমতা আমাদের আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অনন্তকাল চলবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে বিশ্বের 20% তেল চলাচলের রুট হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। প্রণালী দিয়ে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে বাহিনীটি। গত কয়েকদিনে বেশ কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। রাহানুল রানা, সময় সংবাদ। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা। সৌদি কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের হামলার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেল ও গ্যাসের দাম। একদিনে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 13%। আর কাতার এনার্জির লাফান কমপ্লেক্সে LNG উৎপাদন বন্ধ করায় ইউরোপীয় বাজারে LNGর দাম 50% বেড়ে গেছে। এদিকে LNG পরিবহনে জাহাজ ভাড়া প্রায় 45% বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়ে যাওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়া হরমুজ প্রণালীর কাছে কমপক্ষে 3 জাহাজে হামলার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম 13% বেড়ে ব্যারেল প্রতি $82 ছাড়ায়, যা 2025 সালের জানুয়ারির পর সর্বোচ্চ। তবে দাম কিছুটা কমে বর্তমানে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $79.48। এদিকে সৌদি আরামকো রাস তানুরায় তাদের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। ইরানের হামলার পর রাস লাফান কমপ্লেক্সে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করেছে কাতার এনার্জি। এই প্রতিষ্ঠানের 82% ক্রেতাই এশিয়ার দেশগুলো।
এরপরে ইউরোপীয় বাজারে এলএনজির দাম 50% বেড়ে যায়। বিশ্বের প্রায় 20% গ্যাস কাতার সরবরাহ করে থাকে এবং এশীয় ও ইউরোপীয় বাজারে জ্বালানির চাহিদার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডস ক্রপস IRGC। তারা প্রণালী থেকে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে। এমন প্রেক্ষাপটে এলএনজি পরিবহনে জাহাজ ভাড়া প্রায় 45% বেড়ে গেছে। এলএনজি পরিবহনের মূল্য নির্ধারণকারী সংস্থা স্পার্ক কমোডিটিসের মতে আটলান্টিকের দৈনিক ভাড়া 43% বেড়ে $61,500 দাঁড়িয়েছে। আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পণ্য পরিবহনের হার আগের দিনের তুলনায় 45% বেড়ে দাঁড়িয়েছে $41,000। হরমুজ প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়ে ব্যারেল প্রতি $100 হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে সংঘাতে নিরাপত্তাজনিত কারণে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে 131টি ফ্লাইট বাতিল হয়েছে। বিস্তারিত জানবো এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি যাব তার কাছে। কাজল, মধ্যপ্রাচ্য জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে যুদ্ধাবস্থার, সেই প্রেক্ষিতে বাংলাদেশ থেকেও এখন পর্যন্ত 147টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যেটি ছিল সকালে 138টি। আমরা জানতে পেরেছিলাম সকাল 10টার দিকে। সেই ধারাবাহিকতা দুপুর 12টা পর্যন্ত আমরা দেখছি যে 147টি ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে। এর মধ্যে আজকেই বলা চলে যে 22টি থেকে 38টিতে এখন পর্যন্ত দাঁড়িয়েছে ফ্লাইট বাতিলের সংখ্যা। সেই ধারাবাহিকতা যদি বলি যে যেহেতু মধ্যপ্রাচ্য জুড়েই এই অস্থিরতা, সেক্ষেত্রে কাতার, শারজা, ওদিকে আবুধাবি থেকে শুরু করে এবং দুবাই সব মিলে 4 থেকে 5টি এয়ারফিল্ড অর্থাৎ এয়ারপোর্ট এখন পর্যন্ত অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখায়, বন্ধ রাখার কারণে কিন্তু বেশিরভাগ ফ্লাইটগুলোই সেই মুখী থাকার কারণে সেই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। বাকি যে আশপাশে বিভিন্ন দেশের যে এয়ারপোর্টগুলো চালু করা হয়েছে, জেদ্দা থেকে শুরু করে সৌদি আরবের বিভিন্ন যে এয়ারপোর্টগুলো রয়েছে সেখানে থেকে শুরু করে কয়েকটি, মাস্কাট থেকে শুরু করে এই দেশগুলোর কয়েকটি এয়ারপোর্টে কিন্তু ফ্লাইট চলাচল শুরু হয়েছে স্বল্প পরিসরে। একইভাবে যদি বলি যে এই ফ্লাইটগুলোর যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো ফ্লাইটগুলোও ধীরে ধীরে যাওয়া শুরু করেছে। তবে বাস্তবতার প্রেক্ষিতে যে সেটি হচ্ছে যে ফ্লাইটটি বাতিল হচ্ছে সেখানকার সেই ফ্লাইটে যে যাত্রীরা রয়েছে তাদেরকে ফোন করে জানানো হচ্ছে। তবে যারা তাদের কফিল কিংবা মালিকের সাথে, সংশ্লিষ্ট দেশের মালিকের সাথে কথা বলে যাত্রা বিলম্ব করছেন, অর্থাৎ আজকে যাদের ছিল যাত্রা তারা এক মাস কি 15 দিন যারা যাত্রা বিলম্ব করছে, সেই ফ্লাইটের যাত্রী বুকিং থেকে শুরু করে যাত্রী পুরোপুরি নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে এয়ারলাইন্সগুলোকে। পাশাপাশি আমরা বেশ কিছু সীমাবদ্ধতা দেখছি যে বারবারই কিন্তু অনেকে কিন্তু 4 দিন ধরেও এয়ারপোর্টে অবস্থান করছে। আর সেক্ষেত্রে তাদের একটা ভোগান্তির বিষয় হচ্ছে হোটেল থেকে আসা। তো সব মিলে বলা চলে যে যাত্রা যে ভোগান্তি সেটি কিন্তু চোখে পড়ছে না, তবে কিছুটা আছেই এমনটি বলা যায়। তো আমার কাছে এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহকর্মী কাজল আব্দুল্লাহ। আজও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে আলাদা বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় থেকে বিস্তারিত জানবো। এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। তমাল, সবশেষ পরিস্থিতি আমাদেরকে যদি জানাতেন। হ্যাঁ, দেখুন আজও কিন্তু সকাল থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমরা দেখছি সচিবালয়ে কিন্তু উনি সকাল 9টার কিছু পরে কিন্তু আসলে উপস্থিত হন এবং তারপর থেকে কিন্তু বেশ কিছু তিনি কিন্তু বৈঠকে এবং আলোচনা সভায় তিনি অংশগ্রহণ করছেন। এবং সকাল থেকে আমি যদি বলি যে তার যে শিডিউলটি রয়েছে, সকাল 9:45 দিকে তিনি আসলে কোস্টগার্ডের যিনি মহাপরিচালক রয়েছেন তার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং এরপরে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বৈঠক সেখানে হয়েছে 11টার দিকে। এবং সেটি মূলত আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোতে কী পরিমাণ শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদগুলোতে কী পরিমাণ কর্মী নিয়োগ দেওয়া যেতে পারে সেই নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং তারপরে আসলে বেলা 11টার দিকে ওই বৈঠকটি হওয়ার পরপরে, স্বাস্থ্যের বৈঠকটি হওয়ার পরপরে আসলে ঢাকা উত্তর, দক্ষিণ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের যারা প্রশাসক রয়েছেন সেই 3 প্রশাসককে নিয়ে তিনি একটি বৈঠকে কিন্তু মিলিত হয়েছিলেন। এবং সেই বৈঠকটি মূলত আগামী দিনগুলোতে এই 3 সিটি কর্পোরেশনে কী ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করবে বা কী ধরনের সেবা দিবে সেগুলোর বিষয়ে যে একটি পরিকল্পনা সেটি কিন্তু তিনি আসলে অবহিত হন। এবং তারপরে আসলে 12টার দিকে একটি কিন্তু একটি বৈঠক হওয়ার কথা রয়েছে রেলপথ যে পরিবহন সেটির যে উত্তরণের যে বা যে
পরিকল্পনা রয়েছে সেটির বিষয়ে কিন্তু একটি আলোচনা হচ্ছে এবং এরপরে আসলে আজকের যে দিন রয়েছে, আজকের দিনের যে শেষ কর্মসূচি সেটি মূলত আসলে খাল খনন নিয়ে, অর্থাৎ দেশের যে নদী নালাগুলো রয়েছে বা খালগুলো রয়েছে সেই খাল নিয়ে একটি সরকারের একটি সেল রয়েছে। এই সেলের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেই কর্মকাণ্ড নিয়ে আসলে আলোচিত হবে এবং সেটা কিন্তু আসলে সবশেষ আজকের বৈঠক। এবং বলা চলে যে বিএনপির যে ইস্তেহার রয়েছে সেই ইস্তেহারের কিন্তু অন্যতম একটি পয়েন্ট ছিল হচ্ছে যে খাল খনন, এবং সেই জায়গা থেকে ধারণা করা যায় যে আজকে যে শেষ বৈঠক হবে সেই বৈঠকে মূলত আসলে এই খাল খনন নিয়ে আসলে আলোচিত হবে। তো সব মিলিয়ে বলা চলে যে আজকে কিন্তু অন্যান্য দিনের মতো প্রধানমন্ত্রী কিন্তু সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং বৈঠকগুলো চলছে। ইতিমধ্যে কিন্তু তৃতীয় যে বৈঠকটি রয়েছে সেটি কিন্তু আসলে শুরু হয়েছে, এরপরে আরও দুটি রয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। সচিবালয় থেকে সহকর্মী আতিকুর রহমান তমাল। ঈদ উপলক্ষে শুরু হয়েছে বাস ট্রেনের আগাম টিকিট বিক্রি। ভোর থেকেই বাস কাউন্টারগুলোর সামনে যাত্রীদের লম্বা লাইন দেখা গেছে। অনলাইনে বিড়ম্বনা এড়াতে টিকিট নিশ্চিত করতে কাউন্টারে ভিড় করেন যাত্রীরা। এদিকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আজ দেয়া হচ্ছে 13 মার্চের টিকিট। সার্ভারের চাপ কমাতে বিক্রি হচ্ছে 2 শিফটে। মঙ্গলবার ভোর থেকেই গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রার আগাম টিকিট প্রত্যাশী মানুষের দীর্ঘ লাইন। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আগেভাগেই টিকিট নিশ্চিত করতে ভিড় করেন যাত্রীরা। নারী ও পুরুষের জন্য রাখা হয় আলাদা লাইন। সকাল 8টা থেকে 13 মার্চের টিকিট বিক্রি শুরু হয়। পর্যায়ক্রমে 9 মার্চ পর্যন্ত 19 মার্চের টিকিট বিক্রি করা হবে। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। এদিকে অনলাইনে টিকিট কাটতে গিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন যাত্রীরা। 17 মার্চ পর্যন্ত সিট দেখালেও 18 মার্চ রাত 8টার পর বিক্রি বন্ধের তথ্য দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। ওনারা বলে যে 17 তারিখ পর্যন্ত সিট আছে এবং 18 তারিখে রাত 8টার পরে কোনো সিট হবে না, মানে সিট হবে না বলে বিক্রি হবে না, রাত 8টা অবধি টিকিট বিক্রি হবে। আপনারা মেয়ে মানুষ, তো আপনারা যে 4 জন 5 জন পর একজন ঢোকেন, ঢুকে আপনার টিকিট নিয়ে যান না, ওনারা লেট করবে না, আমাদের এখনো লাগবে কেন? আমি আইসা অনেকক্ষণ সিরিয়াল ধরেছিলাম, এইমাত্র হাতে টিকিট পেলাম, অনেক খুশি লাগতেছে। মহিলা তো 3-4 জন, তাহলে 2 জনের পরে একজন মহিলা দিবেন না? আপনি দিবেন কিনা সেটা বলেন। সেটাই হয়েছে, সবাই 19 তারিখে বাড়িতে যাইতে চায়। সবাইকে কি আপনি পাঠাইতে পারবেন? সবাইকে আলামরা পরিবহন পাঠাইতে পারবে? ট্রেনেও ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সম্ভাব্য ঈদ 21 মার্চ ধরে অনলাইনে টিকিট দেওয়া হচ্ছে। সার্ভার জটিলতা এড়াতে 2 শিফটে বিক্রি চলছে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল এবং দুপুর 12টা থেকে পূর্বাঞ্চলের টিকিট দেওয়া হচ্ছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার জানান, 2 অঞ্চলের জন্য 13 মার্চের বরাদ্দ টিকিট সংখ্যা 27,000। এর মধ্যে পশ্চিমাঞ্চলের 13,000 টিকিটের জন্য প্রথম ঘন্টায় প্রায় 21 লাখ হিট পড়ে সার্ভারে। তবে এখন পর্যন্ত বড় ধরনের সার্ভার জটিলতার অভিযোগ পাওয়া যায়নি। প্রচলিত বিধি অনুসরণ করেই তো আপনি টিকিট কাটবেন, কাজে এইখানে টিকিট ব্ল্যাক হওয়ার কোনো সুযোগ নেই। কাউন্টার থেকে তো কোনো টিকিট প্রদান করা হচ্ছে না, বা কাউন্টার থেকে টিকিট বাইরে যাচ্ছে, বিষয়টা এরকম হওয়ার সুযোগ নেই। রেলের ঈদযাত্রার টিকিট বিক্রি চলবে 12 মার্চ পর্যন্ত, আর যাত্রা শুরু হবে 13 মার্চ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। কেরানীগঞ্জে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যাব তার কাছে। ঈদকে সামনে রেখে বিভিন্ন কারখানায় কিন্তু ভেজাল পণ্য উৎপাদন হচ্ছে এবং আজকে র্যাবের যে অভিযানটি চলছে এই মুহূর্তে কেরানীগঞ্জের একটি সেমাই কারখানায় আমরা রয়েছি। এখানে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে কিন্তু র্যাবের যে অভিযানটি সেটি এখানে পরিচালিত হয়েছে। তাদের সাথে বিএসটিআইয়ের কর্মকর্তারাও ছিলেন এবং র্যাবের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনিও ছিলেন। এবং এখানে আমরা দেখেছি যে ভাই ভাই ফুড প্রোডাক্টস নামের একটি সেমাই কারখানা, তারা যেভাবে সেমাই তৈরি করছেন একদমই আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিতে ফেলে তারা উৎপাদিত যে সেমাই সেগুলো প্যাকেটজাত করছেন এবং এই কারণে এটি কিন্তু অনেকটা স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে, সেই বিবেচনায় কিন্তু তারা এটিকে চিহ্নিত করেছেন। এবং এখানে দেখছেন যে যেভাবে প্যাকেজিং করা হচ্ছে সেটি কিন্তু যে ফ্লোরে মানুষ হাঁটাচলা করছে এবং সেই পায়ের কাছে বসেই কিন্তু উৎপাদিত যে সেমাইগুলো সেগুলো কিন্তু এখানে তারা প্যাকেটজাত করছেন এবং বাজারে সরবরাহ করছেন। এবং একই সাথে কিন্তু এই কারখানার ভিতরে তারা যে উৎপাদিত যে সেমাই সেগুলোর যে কাঁচামাল সহ এবং সেমাই সেগুলো কিন্তু অনেক বস্তায় পেয়েছেন, যেগুলো একদমই পচা এবং বলা চলে দুর্গন্ধযুক্ত। এবং সেই যে পচা যে বস্তা ভর্তি যে সেমাইয়ের উৎপাদনের যে কাঁচামাল সেগুলো এখানে রাখার ফলে কিন্তু
তারা তাদেরকে জরিমানা করেছেন এবং তাদেরকে আমরা দেখেছি যে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে পরবর্তীতে যদি এ ধরনের কোনো কিছু তারা দেখেন সেক্ষেত্রে কিন্তু এই যে কারখানাটি সেটি একদমই বন্ধ করে দিবেন এবং বলা চলে যে এই যে পরিবেশ, এই পরিবেশের ফলে যদি যে কোনো খাদ্যপণ্য এখানে উৎপাদন হয় সেক্ষেত্রে কিন্তু সেটি স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে এবং যার ফলে কিন্তু এই যে ঈদ আসছে এবং ঈদকে কেন্দ্র করে যে সকল কারখানাগুলোতে খাদ্যপণ্য তৈরি হচ্ছে তা দিয়ে কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে মানুষ। সে কারণেই কিন্তু আজকের এই অভিযান এবং এই অভিযান কিন্তু ঈদের আগ পর্যন্ত কন্টিনিউ চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে র্যাবের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে ভ্রাম্যমাণ আদালতের সবশেষ। কেরানীগঞ্জ থেকে সহকর্মী এম এ আজিম। সময় সংবাদে আরও থাকছে। প্রথমবার নারী এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় আজ বিগ ম্যাচে প্রতিপক্ষ চীন, সর্বোচ্চ দিয়ে লড়তে চান আফিদারা। এবার বাণিজ্যের সংবাদ। বড় ধাক্কা লেগেছে দেশের রফতানি আয়ে। এক মাসে কমেছে 20% বেশি, আর চলতি অর্থ বছরের প্রথম 7 মাসের যোগফলে 3.15% কমেছে এই আয়। 8 মাস পার হয়েছে চলতি অর্থ বছরের, এর মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত টানা 7 মাস কমেছে রপ্তানি আয়। এমন শঙ্কার তথ্যই দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। ইপিবির হালনাগাদ তথ্য, গেল ফেব্রুয়ারিতে তৈরি পোশাক শিল্প থেকে এসেছে $281.59 লাখ, যা এর আগের মাস জানুয়ারির তুলনায় 22.10% কম, আর 13.21% কমেছে বছর ব্যবধানে। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসের যোগফলে এ খাতের রপ্তানি আয় কমেছে 3.73%। দেশের প্রধান রপ্তানি খাতের ধারাবাহিক পতনের মুখে হেলে পড়েছে মোট রপ্তানি আয়ের হিসাবও। গেল ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে দেশে মোট রপ্তানি আয় এসেছে $3,190.58 লাখ, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 3.15% কম, আর জানুয়ারির তুলনায় 20.81% কমে শুধু ফেব্রুয়ারিতে এসেছে $349.53 কোটি। উদ্যোক্তারা বলছেন মার্কিন শুল্ক আগ্রাসনে সংকোচনমুখী বিশ্ববাজারের চাপ কাটিয়ে উঠতে সময় লাগবে আরও। এর মধ্যে নতুন ভাবনায় ফেলেছে ইরানে মার্কিন ইসরায়েল হামলা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠা মধ্যপ্রাচ্য। বিগত 6-7 মাস যাবত আমাদের ব্যবসা কিন্তু নেগেটিভ দিকে যাচ্ছে। তো এই অবস্থায় এই রিসেন্ট যুদ্ধ কিন্তু মরার উপর খরার গায়ের মতো অবস্থা। একদিকে কয়েক বছর ধরে রুশ ইউক্রেন যুদ্ধ চলছে, অন্যদিকে নতুন করে শুরু হলো মধ্যপ্রাচ্য সংকট। অস্থির ভূ রাজনৈতিক হিসাবে অর্থনৈতিক সমীকরণ মেলাতে ব্যবসায়ীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে দূতাবাসগুলোকে, এমন তাগাদাই দিচ্ছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ এখনো আসিয়ান বাজারে রপ্তানি পণ্য বাড়াতে পারে নাই, বাংলাদেশ এখনো দক্ষিণ এশিয়া অঞ্চলে রপ্তানি বাড়াতে পারে নাই, বাংলাদেশ কিছু কিছু ট্রেড ব্লকের সাথে এখনো মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারে নাই, যেটার জন্য বাংলাদেশের রপ্তানি খাত বারবার হোঁচট খাচ্ছে। এমন পতনের মধ্যেও সোনালী আসে স্বপ্ন বুনে যাচ্ছেন পাট খাতের উদ্যোক্তারা। 8 মাসের হিসাবে গেল ফেব্রুয়ারি পর্যন্ত এ খাতের রপ্তানি আয় বেড়েছে 0.44%। গেল জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোটের ওপর রপ্তানি আয়ের হিসাবে এখনও ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে হোম টেক্সটাইলও। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আবারও ইরান সংঘাতের খবর জানাবো। ইসরায়েলের উত্তরাঞ্চলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। তাদের দাবি, ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ ছিল হামলার মূল লক্ষ্য। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানায় সংগঠনটি। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে লেবানন থেকে ছোড়া অন্তত 2টি ড্রোন ভূপাতিত করেছে তারা। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ অভিযানে নামতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। বিগ ম্যাচে চীনের বিপক্ষে খেলবে মেয়েরা। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। একদলের এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে অভিষেক, অন্যতমের সবশেষ আসর সহ 9 বারের চ্যাম্পিয়ন। ফিফা র্যাঙ্কিংয়ে চীন 17তম অবস্থানে আর বাংলাদেশ 112তম অবস্থানে। তবে মিরাকল অসম্ভব বলে মনে করে না বাংলাদেশ ম্যানেজমেন্ট। অন্তত ড্র করাটাই প্রাথমিক লক্ষ্য বাটলার বাহিনীর। অন্যদিকে পিছিয়ে থাকা বাংলাদেশকে একেবারেই হেলাফেলা করছে না চীন। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চান হাইকোর্ট। বিএনপি ও জামাতপন্থী আইনজীবীর পাল্টাপাল্টি অভিযোগ। সৌদি আরবে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা, কুয়েত আমিরাতে সামরিক ঘাঁটিতেও আঘাত, বড় পরিসরে আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের, প্রয়োজনে স্থল অভিযান।
এবং হরমুজ বন্ধ আর জ্বালানি স্থাপনা ইরানের হামলায় তেল গ্যাসের বাজারে অস্থিরতা, অপরিশোধিত জ্বালানির দাম বেড়েছে 13%, এলএনজি পরিবহনে জাহাজ ভাড়া 45% বাড়তি। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ইমদাদুল হক, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।